আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আইএলটিএস প্রিপারেশনের জন্য আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রুটিন। এখন ব্যাপারটা হচ্ছে একেকজনের রুটিন একেক ধরনের হয়। এখন না আমি আপনার রুটিন মেক করে দিতে পারবো, না আপনি আমার রুটিনটা মেক করে দিতে পারবেন। বাট আমি এটা করেছি বা এটা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই সিম্পল। আমি যে রুটিনটা ফলো করেছি, আমি ৩ বার এক্সাম দিয়েছি। প্রত্যেকটি এক্সামের আগে একটা করে রুটিন মেক করেছি। অ্যান্ড সেই ৩ টা রুটিনের সামারিটা আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। ডেফিনিটলি আ এই রুটিনটা আমার অনেক কাজে দিয়েছে। আশা করি আপনাদেরও অনেক কাজে দিবে। আমি ৪ টা মডিউলেরই আলাদা, আলাদা রুটিন আপনাদের মেক করে দিব। দেন আপনাদের উচিত হচ্ছে এই রুটিনটা এসএমএস ফলো করা দরকার নাই। বাট আপনি এই রুটিনের মতো করে আপনার টার্গেটেড ব্যান্ড স্কোর অনুযায়ী আপনি নিজে একটা রুটিন তৈরি করে নিবেন এবং সেই রুটিনটা আপনি ফলো করবেন। তাহলে দেখবেন আপনার জন্য ইজি হচ্ছে। কারণ খুবই সিম্পল, আর সেটা হচ্ছে আপনার টাইমিং, আমার টাইমিং অথবা আপনার ডেইলি অ্যাক্টিভিটিস বা ডেইলি রুটিন আর আমার ডেইলি রুটিন অর ডেইলি অ্যাক্টিভিটিস এটা ডেফিনিটলি ম্যাচ করবে না। সো আপনার ফ্রি টাইমটা আপনি আমার থেকে ভালো জানেন। সো আপনার ফ্রি টাইমটাকে আপনি কি করতে পারেন? কাজে লাগাইতে পারেন। আর যদি আইএলটিএসটা আপনার মূল কাজ হয় বাইরে যাওয়ার জন্য, তাহলে ডেফিনিটলি আপনি এই রুটিনটা যেকোনো টাইমে ফলো করতে পারেন। চলেন আমরা ১ম এ আইএলটিএস লিসনিংটা দেখে নিই। আইএলটিএস লিসনিং এর জন্য আমি জাস্ট 10 ডেইজ টাইম দিয়েছি। অ্যান্ড 10 ডেইজে আমি কি করেছি 2 to 3 আওয়ার্স এর মধ্যে জাস্ট সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। ব্যাপারটা হচ্ছে আপনার হয়তো 10 ডেইজ এ নাও হতে পারে। ধরেন আপনার ১৫ থেকে ২০ দিন লাগতে পারে। ইট ডিপেন্ডস অন ইউর লেভেল। যদি আপনি প্রাইমারি লেভেল অর ইন্টারমিডিয়েট লেভেল হন, তাহলে আপনাকে একটু বেশি টাইম দিতে হবে। আর যদি আপনি বর্তমানে একটা মডারেট লেভেলে আছেন, ধরেন 4.5 to 5 or 5.5 to 6 এর মধ্যে, তাহলে আপনার জন্য 7 to 7.5 পাওয়াটা অনেক বেশি ইজি। আর 8 পাওয়ার জন্য ডেফিনিটলি রুটিনটা 100% ফলো করতে হবে। সেম অ্যাজ আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিচ্ছি। ফার্স্ট ওয়ান, আমরা এখন চলে আসি ডে 1 এ। ডে 1 এ আসলে আপনাদেরকে কি করতে হবে? খুবই সিম্পল, হ্যাঁ? ডে 1 টা যারা প্রাইমারি লেভেলে আছেন বা বিগিনার লেভেলে আছেন বা আইএলটিএস শুরু করতে চাচ্ছেন বা আইএলটিএস শুরু করবেন ভাবতেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা অলরেডি আইএলটিএস করতেছেন কোনো কোচিংয়ে অনলাইন, অফলাইন বা বাসায় নিজে, নিজে প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যদি কোনো কিছু আপনি মিস করে থাকেন, আপনি সেটা এখান থেকে দেখে নিতে পারেন। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডে 1 এ, সেটা হচ্ছে খুবই সিম্পল। কোয়েশ্চেন টাইপস যেগুলো আছে সেগুলো একটু ফলো আপ করা। এখন কোয়েশ্চেন টাইপের সাথে, সাথে আপনাদের মাথায় একটা জিনিস থাকা উচিত, হ্যাঁ? সেটা হচ্ছে খুবই সিম্পল। টেস্টটা জানা। লাইক কতগুলো কোয়েশ্চেনস থাকবে অ্যান্ড এইখানে আপনি কতগুলো আনসার করলে কত ব্যান্ড স্কোর পাবেন। পাশাপাশি এখানে টাইম ডিউরেশনটা আছে। সো অনেকগুলো কোয়েশ্চেনস কিন্তু আপনাদের মাথার মধ্যে চলে আসবে। সো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের জন্য এটা ইজি করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে যে আপনি আইএলটিএস লিসনিং এর 10 ডেইজ এর প্রিপারেশনের জন্য আপনি কি করবেন। ফার্স্ট হচ্ছে টেস্ট ডিউরেশন। ব্যাপারটা হচ্ছে দেখেন, এটা মুখে বললে হয়ে যাবে। আসলে লেখার দরকার হবে না বা আপনাদের এটা নিয়ে এত টেনসড হইতে হবে না। টেস্ট ডিউরেশন হচ্ছে 30 মিনিটস এর একটা অডিও প্লে করবে। সিম্পল ওয়েতে আপনার কানে হেডফোন থাকবে, অডিওটা প্লে করবে। তার আপনাকে এক্সট্রা 10 মিনিটস টাইম দিবে। এই টাইমের মধ্যে আনসারটা আপনাকে আনসার স্ক্রিপ্টে ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে আমার টেস্ট ডিউরেশন। আর এখন যদি আমরা চলে আসি কোয়েশ্চেন অর নাম্বার অফ কোয়েশ্চেনস, তাহলে এখানে আপনি নাম্বার অফ কোয়েশ্চেনস এ পাবেন হচ্ছে 40 কোয়েশ্চেনস সিম্পল ওয়েতে। অ্যান্ড 40 কোয়েশ্চেনস আপনাকে 40 আনসার করতে হবে। ঠিক আছে? এটার কোনো আসলে মিস করে আসার দরকার নাই বা আপনি মিস করবেন না। কারণ ১ টা ২ টা মিস করলে আপনার জন্য ব্যান্ড স্কোর পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের
টেস্ট ডিউরেশন অ্যান্ড নাম্বার অফ কোয়েশ্চেন্স। এখন আমাদের উচিত হচ্ছে কোয়েশ্চেন টাইপটা নিয়ে একটু কাজ করা যে কতগুলো কোয়েশ্চেন্স আসলে এখানে তারা আমাদের জন্য দিবে আর আমরা সেই কোয়েশ্চেন টাইপস গুলো বা কোয়েশ্চেন্স গুলো কিভাবে সলভ করব। প্রথমে আমরা কোয়েশ্চেন্স গুলো একটু দেখে নিই। ওকে, সো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ৮ ধরনের কোয়েশ্চেন্স এখানে উল্লেখ করা আছে, হ্যাঁ? এখন ব্যাপারটা হচ্ছে খুবই ভালো করে দেখেন। আমরা জানি যে টেবল দ্যাট মিন্স এটাকে বলে হচ্ছে গ্যাপ ফিলিং। সো আপনি গ্যাপ ফিলিং নামে মনে রাখাটা আপনার জন্য বেটার হবে। সো বারে, বারে কোয়েশ্চেন টাইপ আসলে চেক আউট করার আপনার কোনো দরকার নাই। সো গ্যাপ ফিলিং আমরা কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে পার্ট 1 অ্যান্ড পার্ট 4 এ। এখন পার্ট 1, পার্ট 4 এ আপনি যতগুলো কোয়েশ্চেন্স পাবেন ভিন্ন, ভিন্ন ধরনের টাইপ আসতে পারে। বাট এখানে আপনি অলওয়েজ গ্যাপ ফিলিংটাই পাবেন। আমরা জানি যে আইএলটিএস লিসনিং এ টোটাল ৪ টা পার্টস সেকশনস থাকে। সো পার্ট 1 অ্যান্ড পার্ট 4 এ আপনি ডেফিনিটলি গ্যাপ ফিলিং পাচ্ছেন। কখনো, কখনো এটা চেঞ্জ হইতে পারে। এরপরে চলে আসবে দেখেন ম্যাপ একটা কোয়েশ্চেন টাইপের নাম আছে, ঠিক আছে? সো ম্যাপটা আপনি সেকশন 2 তে পাবেন। ডেফিনিটলি এটা কোনো ভুল নাই, ঠিক আছে? আর পার্ট 2 তে পাবেন আপনি। সো এটা আপনি জেনে রাখলেন যে পার্ট 2 তে থাকবে হচ্ছে ম্যাপ। এভাবে করে আপনি নোটসটা নিয়ে রাখতে পারেন। হোপফুলি আপনার কোয়েশ্চেন টাইপটা জানা একটু জরুরি যে আপনি কি করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন বা কিভাবে করবেন সেটা দেখার জন্য। এবার চলে আসি আমরা এমসিকিউ কোয়েশ্চেন টাইপটা। এমসিকিউ কোয়েশ্চেন টাইপটা আপনি পার্ট 2 তে পাবেন অ্যান্ড পার্ট 3 তে পাবেন। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। আমরা কেউই জানি না যে এক্সাম ডেতে কি আসবে। বাট এই কোয়েশ্চেন টাইপস গুলো ছাড়া আপনি আর কোনো কোয়েশ্চেন পাচ্ছেন না। সিম্পল ওয়েতে ডায়াগ্রাম এটা হচ্ছে একটা গ্যাপ ফিলিং এর কোয়েশ্চেন, ঠিক আছে? সো এটা আপনি পার্ট 1 এন্ড পার্ট 4 এ পেয়ে যাবেন। বাট এটাকে আপনি গ্যাপ ফিলিং নামে আসলে চেক আউট করে রাখবেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। চলে আসি আমরা একটা কোয়েশ্চেন টাইপ, সেটা হচ্ছে চুজিং টাইটেল অর এমসিকিউ উইথ 5 অপশনস। এটা আপনি পার্ট 2 এন্ড 3 তে পাবেন। ইটস ডেফিনিটলি অ্যান্ড কমপ্লিট দ্য নোটস এটা আপনি পাবেন পার্ট 1 এন্ড পার্ট 4 এ। লাস্ট ওয়ান সরি নাম্বার 7 আছে হচ্ছে সেন্টেন্স ম্যাচিং অর বক্স ম্যাচিং। এটা আপনি পাবেন পার্ট 2 অ্যান্ড 3 তে। লাস্ট ওয়ান টাইটেল ম্যাচিং এটা আপনি পাচ্ছেন পার্ট 2 অ্যান্ড 3 তে। ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি যদি আগে থেকে জেনে নেন, ঠিক আছে? যে কোন কোয়েশ্চেন টাইপটা কোন পার্টে আসবে তাহলে আপনার জন্য ইজি হবে। রিজনটা কি? তাহলে আপনি আগে থেকে জানবেন যে এক্সাম ডেতে আপনাকে কি, কি ফেস করতে হচ্ছে অ্যান্ড কোন, কোন কোয়েশ্চেন টাইপটা আপনি কিভাবে করবেন। সো ডে 1 টা আপনাকে স্পেন্ড করতে হবে সিম্পল ওয়েতে ইন্ট্রোডাকশন টু আইএলটিএস লিসনিং। সো জাস্ট আপনি টেস্ট ডিউরেশনটা জানবেন, কতগুলো কোয়েশ্চেন্স থাকবে জানবেন, আর কি, কি ধরনের কোয়েশ্চেন টাইপস আছে সেগুলো জানবেন। এ হয়ে গেছে আপনার আইএলটিএস লিসনিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা। এরপরে চলে আসবে আমাদের ম্যাট্রিয়াস, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে দেখেন ম্যাট্রিয়াস জানাটা অনেক জরুরি। যদি আপনি ম্যাট্রিয়াস বুঝতে পারেন তাহলে আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। এখন ম্যাটেরিয়ালস এর জন্য আপনাকে কি পড়তে হবে, কেন পড়তে হবে? অনেকগুলো কোয়েশ্চেনস আমাদের মধ্যে চলে আসে আসলে। এখন বাংলাদেশে যে ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যায় আমাদের উচিত ওই ম্যাটেরিয়ালস গুলো আসলে ফলো করা প্রাইমারি লেভেলে। এটা আপনি ডে 1 এ করে ফেলতে পারবেন। এখানে দেখেন কেমব্রিজ আপনি চাইলে ১০ থেকে ১৯ আপনি ফলো করতে পারেন। কিছুদিন পরে হয়তো 20 চলে আসবে। আবার আপনি যদি চান যে না আমার এত টাইম নাই বা আমি কম প্র্যাকটিস করতে চাই তাহলে আপনি ১৫ থেকে ১৯ ফলো করতে পারেন। বাট আমি বলব যখন আপনি প্র্যাকটিস করতেছেন তখন আপনার উচিত হচ্ছে ১০ থেকে ১৯ প্র্যাকটিস করা। এসি অ্যান্ড জিটি বোথ যারা একাডেমিক দিবেন বা এসি দিবেন তাদের জন্য এবং জিটি যারা আছেন বোথ লিসনিংটা অলওয়েজ সেম হবে। সো আপনি এটা ফলো করেন। অ্যাডিশনাল ম্যাটেরিয়ালস যদি আপনি চান এটা ছাড়া তাহলে আপনি কি ফলো করতে পারেন? কেমব্রিজ অফিসিয়াল একটা বই আছে বা অফিসিয়াল একটা গাইড আছে। সো আপনি ওই গাইডটা ফলো করতে পারেন। জাস্ট একটাই বই। ৮ টা টেস্ট আছে। অ্যান্ড লাস্টে আপনি আইএলটিএস ট্রেইনার 1 অ্যান্ড 2 আপনি ফলো করবেন। তাহলে এই হচ্ছে আপনার টোটাল ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালস গুলো জাস্ট আপনি ফলো করেন তাহলে আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। ডে 1 টা হচ্ছে এই। এখন ব্যাপারটা হচ্ছে আমি তো অনেক সহজে বলে দিয়েছি আপনাদের। আপনাদের উচিত হচ্ছে বইটা নেওয়া যেকোনো একটা এর মধ্যে দেন বইটা ওপেন করে এই কোয়েশ্চেন টাইপস গুলো বা কি, কি কোয়েশ্চেন আছে, হ্যাঁ?
সেগুলো আপনাকে একটু মিলিয়ে নিতে হবে জাস্ট আন্ডারস্ট্যান্ড করার জন্য। তারপরে আপনি ওয়ান বাই ওয়ান ডেফিনেটলি আগাইতে পারেন। আপনি কোথাও কোচিং করেন বা না করেন, ইটস ভেরি সিম্পল ম্যাটার। ঠিক আছে? আপনি আপনার আইএলটিএস প্রিপারেশন নিজে, নিজে নিতে পারবেন। ঠিক আছে? জাস্ট এইভাবে ফলো করেন। আমি যেটা অলরেডি বলে ফেলেছি। এখন আমরা চলে আসি ডে 2 তে। একটু ভালো করে দেখেন এখানে ডে 2 সিম্পল ওয়েতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম অ্যান্ড নোট কমপ্লিশন। দেখেন আমি একটু আগে আপনাদেরকে যেটা বলে আসলাম যে ডে 2 তে আপনারা কি করবেন। ফার্স্ট ওয়ান হচ্ছে সেকশন 1 ফোকাস। ভাই কথাটা হচ্ছে সিম্পল। হ্যাঁ, আপনাকে এখানে ফোকাস করতে বলা হয়েছে। এখন আপনি কিসের উপরে ফোকাস করবেন? দেখেন পার্ট 1 এ কোন, কোন ধরনের কোয়েশ্চেন আসে এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। হ্যাঁ? অলওয়েজ গ্যাপ ফিলিং এর কোয়েশ্চেনস গুলো আপনি পাবেন পার্ট 1 এর ক্ষেত্রে। এখন এই গ্যাপ ফিলিং এ আপনাকে কি করতে হবে? গ্যাপ ফিলিং এ আপনার অনেকগুলো কাজ থাকবে। তার মধ্যে মেইন কাজটা হচ্ছে আপনাকে নোটস টেকিং শিখতে হবে। ঠিক আছে? যে যত ভালো বেশি নোটস টেকিং করতে পারবেন বা নোট টেকিংটা করতে পারবেন তার জন্য ব্যান্ড স্কোর পাওয়াটা অনেক ইজি। এখন নোট টেকিং আপনি কিভাবে করবেন? নোট টেকিংটা করার জন্য আমাদেরকে একটা বইয়ে যাইতে হবে। ঠিক আছে? আমি কেমব্রিজ 19 টেস্ট 1 এ যাচ্ছি। তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে যে আমি কি নোটস নিব বা কেন আমি নোটস নিব। ওকে, সো কেমব্রিজ 19 টেস্ট 1 পার্ট 1 আমরা একটু দেখি। পার্ট 1 কোয়েশ্চেন্স আছে কয়টা? 10টা। এখানে কি বলতেছে আমাদের? কমপ্লিট দ্য নোটস বিলো। দ্যাট মিনস আপনি গ্যাপ ফিলিং এর একটা কোয়েশ্চেন পাচ্ছেন। এখানে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে। সো ইনস্ট্রাকশনটা আমরা একটু দেখে নিই। রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। দ্যাট মিনস আপনি একটা আনসারের জন্য জাস্ট একটা ওয়ার্ড অথবা জাস্ট একটা নাম্বার আনসার করতে পারবেন, অথবা আপনি একটা নাম্বার সাথে একটা ওয়ার্ডও আনসার করতে পারেন। এখন আমরা নোটসে চলে যাব। কি নোটস নিতে হবে কোয়েশ্চেনে? দেখেন এখানে কোয়েশ্চেন্স দেওয়া আছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। আপনি নোটসটা নেয়ার জন্য ডেফিনেটলি একটা টাইম পাবেন। আর টাইমটা থাকবে 1 মিনিট অ্যান্ড 25 সেকেন্ডস টু 1 মিনিট অ্যান্ড 30 সেকেন্ডস। এর মধ্যে আপনাকে এই 10টা কোয়েশ্চেনের নোটস নিতে হবে। এখন নোটস নেওয়ার ক্ষেত্রে কি করব? দেখেন যে বোল্ড ওয়ার্ডস গুলো দেওয়া আছে, আপনার উচিত হচ্ছে বোল্ড ওয়ার্ডস গুলো প্রথমে আন্ডারস্ট্যান্ড করা তারা কি এখানে বলতেছে। সো বোল্ড ওয়ার্ডস গুলো আমি এখান থেকে পিক করে নিলাম। আরো ভালো করে নিতে চাইলে আপনারা সবগুলো নিতে পারবেন, বাট ভিডিও ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাবে। সো আমরা আসলে এভাবে ডিউরেশনটা পিক না করি। সো আপনি এভাবে আগাবেন। পাশাপাশি যদি আপনি চান তাহলে এখানে আপনি যে টাইটেলটা দেয়া আছে টাইটেলটা আপনি একবার দেখে নিতে পারেন, বাট ইটস নট ইম্পর্টেন্ট। টাইমটা আসলে ওয়েস্ট হবে আপনার। সো এখন আমি নোটস নিচ্ছি। কি নিচ্ছি? কোয়েশ্চেন নাম্বার 1। সো কোয়েশ্চেন নাম্বার 1 এ আমাকে বলতেছে এরিয়া, পিক করলাম হেক্টরস। এখন এরিয়া অ্যান্ড হেক্টরস আমি অলরেডি পিক করেছি। সো কোয়েশ্চেন নাম্বার 1 কিন্তু ডান। মাঝখানে দেখেন তারা কোয়েশ্চেন সিকোয়েন্স মেইনটেইন করার জন্য এখানে বলেছে হ্যাবিটেটস, হ্যাঁ, ওয়েটল্যান্ড, গ্রাসল্যান্ড অ্যান্ড উডল্যান্ড। দ্যাট মিনস তারা এগুলো নিয়ে এখন কথা বলবে। বাট এটা আসলে আমার কনসার্ন না। আমার কনসার্নটা কি? খুবই সিম্পল। আমি কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে যাব। দেখেন ওয়েটল্যান্ড, এরপর বলেছে লেকস, তারপর বলেছে পন্ডস, তারপর এন্ড আসতেছে। হ্যাঁ, এখানে এখন আমরা টিপস এপ্লাই করব। ঠিক আছে? এটা আপনি আইএলটিএস লিসনিং সেকশনে গেলেই আমার ইউটিউবের আপনি পার্ট 1 অ্যান্ড সেকশন 1 এ ভিডিও পেয়ে যাবেন কিভাবে আপনি ফুল নোটস নিবেন। তো আমরা এখানে এত ডিসকাস না করি, জাস্ট ওয়েটা একটু দেখে নিই। এ বলছে এই দেখেন এখানে আপনি ২ টা কোয়েশ্চেনের নোটস নিয়ে ফেলেছেন। এখানে একটা টিপ হচ্ছে দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ড আপনাকে নোটস নিতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে স্পিকার যখন কথা বলবে তখন আগের ওয়ার্ড বা পরের ওয়ার্ড নিয়ে কিন্তু আপনাকে আনসারটা করতে হবে, এবং স্পিকার যে ওয়ার্ডটা আনসার এখানে বলবে এই জায়গাটাতে যখন আনসারটা আপনি বসাবেন দেখবেন তারপরে হেক্টরস এই শব্দটা দেয়া আছে। পাশাপাশি যদি আপনি কোয়েশ্চেন নাম্বার 2 টা একটু ফোকাস করেন তাহলে কি আছে? ওয়েটল্যান্ড, লেকস, পন্ডস অ্যান্ড আ ড্যাশ। সো এখানে আর্টিকেল এর একটা নিয়ম আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে পার্ট 1 এর জন্য আপনি ডেফিনিটলি পাচ্ছেন একটা নাউন। স্পিকার নাউনের পরেই এখানে আপনাকে আনসারটা করবে। চলেন আমরা এখন দেখে আসি অডিও স্ক্রিপ্টটা। অডিও স্ক্রিপ্টে কি দেওয়া আছে?
সো আমরা চলে আসছি এখানে অডিও স্ক্রিপ্টে। অ্যান্ড অডিও স্ক্রিপ্টের সাথে আমরা একটু ম্যাচ করি, হ্যাঁ? তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে যে ম্যাচটা কিভাবে করব। যারা বিশেষ করে বাসায় প্রিপারেশন নিচ্ছেন, কোনো কোচিং এ যাচ্ছেন না। সো একটু ভালো করে দেখেন আপনি। এখানে আপনি পেয়ে যাচ্ছেন দ্যাটস 69 হেক্টরস। আপনি কিন্তু 69 হেক্টর পেয়ে গেছেন। এখানে কি নিয়ে কথা বলতেছে? তারা এখানে এরিয়াস নিয়ে কথা বলতেছে। তারপর দেখেন কোয়েশ্চেন নাম্বার 2 তে আপনি যাচ্ছেন। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি ছিল? ছিল হচ্ছে এইখানে ওয়ান্স ছিল, পন্ডস ছিল অ্যান্ড আ স্ট্রিম দ্যাট ফলোস থ্রু দ্য পার্ক। এইভাবে যদি আপনি আগান তাহলে পার্ট 1 অ্যান্ড পার্ট 4 এ আপনি ডেফিনিটলি 10 আউট অফ 10 আপনি আনসার কারেক্ট করতে পারবেন। সো দিস দ্য ওয়ে। এই ওয়েটা আপনাকে ফলো করতে হবে। গ্যাপ ফিলিং এর যত কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন। এখন দেখেন গ্যাপ ফিলিং এর জন্য আপনি নোটস টেকিংটা আন্ডারস্ট্যান্ড করে ফেলেছেন। এখন ডে 2 তে আপনার কাজ হচ্ছে কেমব্রিজ 10 থেকে 19 আপনি পিক করেন। যেকোনো একটা বইয়ের মধ্যে পিক করেন। আপনার উচিত যে বইটা নতুন ওই বইটা পিক করা। তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কেমব্রিজ 19 টেস্ট 1 আপনি পার্ট 1 লিসনিং টেস্টটা দিয়ে স্টার্ট করেন। আমি যেভাবে দেখিয়েছি আপনি এটা করেন। দেখবেন আপনি যদি 2 to 3 আওয়ার্স টাইম দেন জাস্ট এই ডে 2 তে তাহলে আপনার পার্ট 1 ডান। দিস দ্য ওয়ে। আপনাকে এই ওয়েটা ফলো করতে হবে। দেখেন কোচিং এ যাবেন, টিচারের লেকচার শুনবেন, বাসায় আসবেন, প্র্যাকটিস করবেন। অ্যাজ সেম অ্যাজ এটা আপনি বাসায় করতে পারতেছেন। সো আল্টিমেটলি যদি এই ভিডিওটি আপনি আন্ডারস্ট্যান্ড করেন এবং আপনি যদি এই প্রসেসটা ফলো করেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আইএলটিএস অনেক সহজ। জাস্ট আপনাকে এইটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করবেন, আপনার কাছে প্রবলেমস আসবে, সেটা আপনি সলিউশন করবেন। দেন আপনি টেস্ট দিবেন, আপনার কনফিডেন্ট গ্রো করবে, আপনার আনসার রেশিওটা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেন একটা সময় গিয়ে আপনি ডেফিনেটলি এক্সামে বসে যেতে পারবেন। আপনাকে আর কোনো ধরনের কোনো প্রবলেমস ফেস করতে হবে না। সো ডে 2 টা আমরা এভাবে ফলো করব। চলে আসি আমরা। নেক্সট হচ্ছে আমাদের ডে 3। এখন ডে 3 তে কি করব আমরা দেখেন। আপনি ডে 1 এ 2 to 3 আওয়ার্স আপনি প্র্যাকটিস করেছেন অনলি পার্ট 1। সো সেন্টেন্স কমপ্লিশন অর আমরা এটাকে নাম দিয়েছি হচ্ছে গ্যাপ ফিলিং। সহজে মনে রাখেন, ঠিক আছে? এখন এই কোয়েশ্চেন টাইপটা করতে গিয়ে বা পার্ট 1 টা করতে গিয়ে আপনি কিছু প্রবলেমস ফেস করেছেন। ধরেন এখানে কি প্রবলেম ফেস করতে পারেন? ধরেন আপনার স্পেলিং অনেক বেশি ইরর হচ্ছে। সো এটা একটা কমন প্রবলেমস সবার জন্য। ইভেন আমার জন্য এটা প্রবলেমস ছিল, ঠিক আছে? পাশাপাশি আপনি সিনোনিম জানেন না, ঠিক আছে? আপনি সিনোনিম ওয়ার্ডস গুলো জানেন না। কারণ কি সিনোনিম ওয়ার্ডস গুলো অনেক আপনাকে হেল্প করবে। কারণ কোয়েশ্চেনের যে ভার্ব ওয়ার্ডটা দেয়া থাকবে ডেফিনিটলি আপনি প্যাসেজে স্পিকার সেটা বলবে না। অথবা এভাবে বলা যায় কোয়েশ্চেনে যেভাবে দেওয়া থাকবে আপনি ডেফিনিটলি সেটা অডিও স্ক্রিপ্টে পাবেন না। এটা প্যারাফ্রেজ করবে। এখন প্যারাফ্রেজ করলে আপনাকে সিনোনিম ওয়ার্ডস ইউজ করতে হবে এবং স্পেলিং এরর্স আপনাকে মেইনটেইন করতে হলে আপনাকে কিছু ভোকাবুলারি ইউজ করতে হবে। এখন দেখেন কথা হচ্ছে খুবই সিম্পল। আপনি যদি আন্ডারস্ট্যান্ড করেন আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। স্পেলিং এরর্স এর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে 1700 ওয়ার্ডস এর একটা শীট দেওয়া আছে। আপনি এই শীটটা ফলো করেন। আপনার যত ধরনের লিসনিং আছে, লিসনিং এ যতগুলো ওয়ার্ডস আছে আপনি এখানে সবগুলো পেয়ে যাবেন। পাশাপাশি আপনি এটার জন্য কি করবেন? কেমব্রিজ 10 থেকে 19 এর যে লিসনিং আনসার্স গুলো বইয়ের শেষে দেওয়া আছে, হ্যাঁ? সেই আনসার্স গুলো আপনি প্র্যাকটিস করতে অলরেডি লার্ন করে ফেলবেন। সো আপনার স্পেলিং এরর্সটা আপনি এইটা দিয়ে কাভার করতে পারবেন ডেফিনিটলি অ্যান্ড ইটস 100%। এখানে কোনো ভুল নাই। এখন আমরা চলে আসি আমরা সিনোনিম ওয়ার্ডস কই পাবো, কিভাবে পড়বো বা প্যারাফ্রেজটা কিভাবে আমরা আন্ডারস্ট্যান্ড করব, প্যারাফ্রেজ কিভাবে তারা করবে। অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু আপনার মাথার মধ্যে চলে আসবে যখন আপনি পার্ট 1 এ 10টা আনসার করবেন। 10টার মধ্যে আপনার 5টা হবে বা 7টা হবে, কখনো 2টা হবে, কখনো 8টা হবে। তখন আপনি কিন্তু একটু টেনসড হয়ে যাবেন বা ডিপ্রেসড হয়ে যাবেন যে আমি এত কষ্ট করতেছি বাট আল্টিমেটলি আমার আসলে ব্যান্ডেজ করতে বুস্ট আপ হচ্ছে না। তো আপনার কি কাজ এখানে? আপনার কাজ হচ্ছে আমার একটা
টেলিগ্রাম চ্যানেল আছে, সেইখানে আমি লিসনিং এর কিছু ওয়ার্ডস দিয়ে রেখেছি। ঠিক আছে? যেই ওয়ার্ডস গুলো আপনাকে ফলো করতে হবে জাস্ট প্যারাফ্রেজ করার জন্য। সো আপনাকে কিন্তু ম্যাটেরিয়ালস এর জন্য বারে ঘুরতে হচ্ছে না। আপনি এক জায়গাতেই কিন্তু আপনি ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাচ্ছেন। সো এই ২ টা ম্যাটেরিয়ালস আপনি ওইখান থেকে ফলো করেন। তাহলে আপনার ডে ৩ টা ডান এবং ডে ৩ টা কমপ্লিট করার পরেই লিসনিং পার্ট 1 এ আপনার আর কোনো প্রবলেমস হবে না। তখন আপনাকে কি করতে হবে? থ্রোলি কেমব্রিজ ১০ থেকে ১৯ পর্যন্ত বা ১৯ থেকে ১০ পর্যন্ত আপনার এক্সাম ডে পর্যন্ত এইভাবে আপনি আগাইতে থাকবেন। যার কারণে আমি রুটিনটা মেক করতেছি সিম্পল ওয়েতে। মডিউল বাই মডিউল। যখন আপনি লিসনিংটা 10 ডেজ স্পেন্ড করেছেন, বাকি মডিউলস গুলো ফলো করা আপনার জন্য ইজি হয়ে যাবে। কারণ লিসনিং নিয়ে আপনার আর কোনো প্যারা নাই বা আপনার কোনো চিন্তা নাই। এখন আমরা চলে যাই আমাদের ডে 4 এ। ডে 4 ডে 4 এ আমরা দেখতে পাচ্ছি একটা কোয়েশ্চেন টাইপ যেটা কিনা হচ্ছে ম্যাপ। এটা আমরা জানি, ঠিক আছে? যে এটা আম নরমালি, ঠিক আছে? সেকশন 2 তে আসে। সো সেকশন 2 তে যদি আসে তাহলে আমাদের জন্য এটা ইজি আন্ডারস্ট্যান্ড করা। এখন ম্যাপ দেখতে কেমন? কিভাবে করতে হয়? অনেকগুলো কোয়েশ্চেন চলে আসবে আপনাদের মধ্যে, ঠিক আছে? আপনি যেকোনো একটা ক্যামব্রিজ বুক পিক করবেন। ওইখানে আপনি দেখবেন সিম্পল ওয়েতে ম্যাপের একটা কোয়েশ্চেন দেয়া আছে। সো কোয়েশ্চেনটা দেখে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে এটা আপনাকে সলভ করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে ম্যাপ সলভ করার ১ম শর্তই হচ্ছে আপনাকে কিছু ভোক্যাবস জানতে হবে। যেগুলোকে বলা হচ্ছে ম্যাপ ভোক্যাবুলারি, ঠিক আছে? ম্যাপ ভোক্যাবুলারি, এই ম্যাপ ভোক্যাবুলারি গুলো আপনাকে ফলো করতে হবে। যখন আপনি ম্যাপ ভোক্যাবুলারি গুলো ফলো করবেন বা আন্ডারস্ট্যান্ড করবেন, বিশেষ করে সাউথ, ইস্ট, হ্যাঁ? নর্থ ইস্ট অথবা নর্দার্ন সাইড অথবা টপ, বটম, লেফট সাইড, রাইট সাইড। সো এই ধরনের কিছু ভোক্যাবস আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং ইংলিশ টু বাংলা আন্ডারস্ট্যান্ড করে নিতে হবে। তাহলে আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এটা বুঝতে পারা যে আপনি আসলে এটা কিভাবে করবেন। এটা নিয়ে আমার YouTube অলরেডি ৫ টা ভিডিও দেওয়া আছে, হ্যাঁ? লিসনিং প্লেলিস্টে। সো আপনি খুব সহজেই এটা ফলো করতে পারেন। আপনার কোনো প্রবলেম হবে না। এ হচ্ছে আপনার ডে 4। এখন ডে 4 আপনি 2 to 3 ইয়ার্স যখন কমপ্লিট করে ফেলবেন, ৪-৫ টা আপনি কিন্তু ম্যাপ করে ফেলেছেন। দেন আপনার যে প্রবলেমস গুলো হচ্ছে, প্রবলেমস গুলো কিসে হবে? আবার সেম কথা। প্রবলেমস গুলো হবে আপনার ভোক্যাবুলারিতে, যে আপনি সিনোনিম ওয়ার্ডস জানেন না, যার কারণে আপনি প্যারাফ্রেজটা করতে পারেন নাই। সো ইটস ভেরি সিম্পল। জাস্ট আমি যে পিডিএফ ভোক্যাবুলারির কথা বলেছি, আপনি ওই ভোক্যাবুলারি লিস্টটা ফলো করবেন। সো এইভাবে আমরা ডে 4 কমপ্লিট করে ফেলবো। এখন আমরা চলে যাই ডে 5 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স বা এমসিকিউ কোয়েশ্চেন্স, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে দেখেন এমসিকিউ এই কোয়েশ্চেন টাইপটা থাকবেই এবং এই এমসিকিউ কোয়েশ্চেন টাইপটাই আপনাকে আসলে বলে দিবে যে আপনার ব্যান্ড স্কোর 6 হবে, 6.5 হবে নাকি 7 হবে। দেখেন কেমব্রিজ 10 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটা বইতে প্রত্যেকটা টেস্টেই এই এমসিকিউ কোয়েশ্চেনটা আপনি পাবেন এবং আপনি ধরেন এভাবে বলি, ঠিক আছে? কেমব্রিজ 10 এ আপনি যে প্রবলেম ফেস করেছেন একটা এমসিকিউ টেস্ট দেওয়ার জন্য, আপনি কেমব্রিজ 19 যখন করবেন তখনও আপনি সেম কাইন্ড অফ প্রবলেমস ফেস করবেন এই এমসিকিউ কোয়েশ্চেনটাতে। সো এইটা থেকে আপনার বাঁচার কোনো ওয়ে নাই। সো আপনাকে কি করতে হবে? এটা ফলো করতে হবে। এখন একটা এমসিকিউ কোয়েশ্চেনে আমি কি টিপস ট্রিক্স ফলো করব আনসারটা করার জন্য? সিম্পল ওয়েটা হচ্ছে আপনাকে ভোক্যাব জানতে হবে। যখন আপনি ভোক্যাব জানবেন তখন আপনি স্পিকারের কথা শুনে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আর আপনার আনসারটা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। কিছু টিপস এখানে ফলো করা হয়। যেগুলোকে বলা হচ্ছে কন্ট্রাস্ট ওয়ার্ড, হ্যাঁ? কন্ট্রাস্ট ওয়ার্ডস যেগুলো আছে, ওই কন্ট্রাস্ট ওয়ার্ডস গুলোর পরেই আসলে আমরা দেখি কেমব্রিজে আনসার গুলো পাওয়া যায়। এখন এ ধরনের কন্ট্রাস্ট ওয়ার্ডস কোনগুলো আছে? দেখেন, বাট একটা কন্ট্রাস্ট ওয়ার্ড আছে। এখানে হাউএভার একটা কন্ট্রাস্ট ওয়ার্ড আছে। এইখানে আপনি অন দ্য আদার হ্যান্ড একটা কন্ট্রাস্ট ওয়ার্ড আছে। সো এই কন্ট্রাস্ট ওয়ার্ড গুলোর পরেই মোস্ট অফ দ্য টাইম বলা যায় 99% ক্ষেত্রে আপনি এমসিকিউর কোয়েশ্চেনের আনসার গুলো পাবেন। এখন এই কন্ট্রাস্ট ওয়ার্ডের লিস্ট আপনি কোথায় পাবেন? ডেফিনেটলি আমার ডেফিনেটলি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে
ওইটাতে এই কন্ট্রাকশন ওয়ার্ডস গুলো দেওয়া আছে। পাশাপাশি এখানে আপনাকে vocab জানতে হবে। সো vocabulary লিস্টটা আপনি কোথায় পাবেন এমসিকিউ এর জন্য? এটাও আমার টেলিগ্রামে অলরেডি আপলোড করা আছে। যদি না থাকে আমাকে জানাবেন। ডেফিনিটলি আমি আপনাকে সেন্ড করে দিব। এখন প্রবলেমস হবে আপনার এইগুলো, ঠিক আছে? প্রথমত টিপস গুলো আপনাকে ফলো করতে হবে। কেমব্রিজ 10 থেকে 19 এ আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি মিনিং করতে পারবেন না বা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না বা মাথার উপর দিয়ে চলে যাবে, তখন আপনাকে 100% মেনে নিতে হবে যে আপনার ভোকাবুলারিতে প্রবলেম আছে। সো আপনার উচিত হচ্ছে এই ভোকাবুলারিটা বা এই ভোকাবুলারি লিস্টটা ফলো করা। তাহলে আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আর এমসিকিউতে টোটাল কতগুলো কোয়েশ্চেন্স থাকবে? নাম্বার অফ কোয়েশ্চেন্স দেখেন ভাই বা আপু, কথা হচ্ছে সিম্পল, ঠিক আছে? নাম্বার অফ কোয়েশ্চেন্স যে আপনাকে একটু প্যারা দিবে, ঠিক আছে? কারণ কি কোয়েশ্চেন টাইপটা আপনি পাচ্ছেন সেকশন 2 অ্যান্ড 3 তে। সো এখানে মোর অর লেস আপনি ৮ থেকে ১২টা কোয়েশ্চেন পাবেন। দেখেন ৪০ টা কোয়েশ্চেনের মধ্যে আপনি ৮ থেকে ১২টা কোয়েশ্চেন পাচ্ছেন। সো আপনাকে ডেফিনিটলি এই সেকশনটাতে একটু বেশি টাইম স্পেন্ড করতে হবে। তাহলে আপনার জন্য এমসিকিউতে 100 আউট অফ 100% কারেক্ট করাটা অনেকটা ইজি হয়ে যাবে। সো এইভাবে আপনি কি করবেন? ডে 5 টা আপনি কমপ্লিট করবেন। ডে 6 এটাকে বলে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন বা এটাকে আমরা বলতে পারি বক্স ম্যাচিং। এখন ব্যাপারটা হচ্ছে বক্স ম্যাচিং এটা আবার কি জিনিস? এটা আবার কিভাবে সলভ করব? এখানে একটাই সলভ করার ওয়ে বা একটাই খেলা করবে আপনাদের সাথে, ঠিক আছে? আর সেইটা হচ্ছে লিস্ট অফ ভোকাবুলারিজ, ঠিক আছে? এখানে আর কোনো ধরনের কোনো খেলা আপনি খেলতে পারবেন না। লিস্ট অফ ভোকাবুলারিজ যার যত এখানে বেশি জানা আছে সে তত বেশি এখানে ব্যান্ড স্কোর পাবে। খুবই সিম্পল এখানে আনসার করাটা। স্পিকার যে কথাটা বলবে আপনি অপশনের সাথে সেটা ম্যাচ করবেন। ধরেন আপনার কোয়েশ্চেনে আছে হচ্ছে ক্রিয়েট। এখন স্পিকার যখন কথা বলবে আপনি ডেফিনেটলি শিওর থাকেন সে ক্রিয়েটের আশপাশ দিয়েও যাবে না, ঠিক আছে? সে এখানে বলবে কি মেই। কোয়েশ্চেনে একটা কথা বলবে, সেটা ডেফিনেটলি আপনি কোথায় পাচ্ছেন না? স্পিকারের কথাতে পাচ্ছেন না। আর স্পিকার যা বলতেছে ডেফিনেটলি ওইটা আপনি কোয়েশ্চেনে পাচ্ছেন না। সো আপনার একটাই কাজ এই বক্স ম্যাচিংটা সলভ করার। লিস্ট অফ ভোকাবুলারিজ অনেক বেশি ইম্পর্টেন্ট বক্স ম্যাচিং এর জন্য। এখন আপনি সিঙ্গেল টিপস ইউজ করতে পারেন, বাট যদি আপনি ভোকাবুলারিজ না জানেন তাহলে আপনার জন্য 7 পাওয়ার লিসনিং এ অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো ডে 6 আপনি কেমব্রিজ 10 থেকে 19 পর্যন্ত যেকোনো একটা বই পিক করবেন অ্যান্ড থ্রুলি শুধু আপনি এই বক্স ম্যাচিং কোয়েশ্চেনটা সলভ করবেন। দেখেন সলভ করতে আপনার টাইম বেশি লাগুক কোনো সমস্যা নাই। আল্টিমেট টার্গেট হচ্ছে আপনার ব্যান্ড স্কোর পাওয়াটা। সো ডে 6 টা আপনি এভাবে বক্স ম্যাচিং এর জন্য ডেডিকেটেড করে দিবেন। এরপরে চলে আসি ডে 7 এ। ডে 7 এ কি আছে? সেকশন 4 ফোকাস। ইটস ভেরি সিম্পল বাট টু মাচ ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা জানি যে গ্যাপ ফিলিং এর কোয়েশ্চেনটা আপনি পার্ট 1 এও পাবেন অ্যান্ড পার্ট 4 এও পাবেন। বাট এখানে একটু ডিফারেন্সেস আছে। সেটা হচ্ছে পার্ট 1 এ কোয়েশ্চেন্স গুলো অনেক ছোট ছোট থাকে যার কারণে আমরা খুব সহজেই 10 আউট অফ 10 মেক করতে পারি পার্ট 1 এর জন্য। বাট পার্ট 4 এ গিয়ে আপনাদের আনসার্স গুলো একটু বড় বড় থাকে বা বিগ কোয়েশ্চেন্স থাকে। এখন বিগ কোয়েশ্চেন্স যখন থাকবে এটা আন্ডারস্ট্যান্ড করাটা একটু টাফ হবে। বাট নোটস টেকিং এর ক্ষেত্রে কি হবে? নোটস টেকিংটা আপনি পার্ট 1 অ্যান্ড পার্ট 4 সেম পাবেন। সো আপনাদের কাজ হচ্ছে নোটস টেকিংটার উপরে ফোকাস করা। আর পার্ট 1 অ্যান্ড পার্ট 4 এর জন্য কিছু প্রুভেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আমি অলরেডি লিস্টিং যে প্লে লিস্টটা আছে ওইখানে আমি সলিউশন করে দিয়েছি। সো আপনারা ওই ২ টা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওইটা প্রাইভেট ব্যাচের ক্লাস ছিল। সো এখান থেকে আপনি পিক করতে পারবেন। জাস্ট আপনি বেশি না ১ টা ২ টা ভিডিও দেখবেন। দেন আপনি প্র্যাকটিসে চলে যাবেন ডে 7 এর জন্য। দেখবেন পার্ট 4 এর জন্য আপনার কাছে আর কোনো বাধা থাকবে না। তখন আপনাকে জাস্ট কি করতে হবে? শুধু আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। আর প্র্যাকটিস করার পরে আপনি এখানেও কিছু স্পেলিং ইরর করবেন। স্পেলিং ইররস এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ১৭০০ ওয়ার্ডস এর যে
ভোকাবুলারি লিস্টটা আছে ওই ভোকাবসের লিস্টটা আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। আর পাশাপাশি যে সিনোনিম ওয়ার্ডস গুলো দরকার প্যারাফ্রেজ করার জন্য, সো প্যারাফ্রেজের যে লিস্ট অফ ওয়ার্ডস দরকার ওই লিস্ট অফ ওয়ার্ডস এর কথা আমি অলরেডি বলে দিয়েছি। সো প্যারাফ্রেজের জন্য লিস্ট অফ ওয়ার্ডস আর ভোকাবুলারিজ গুলো আপনারা ফলো করবেন। এই জাস্ট 5টা কাজ, আপনার 4টা কাজ করবেন পার্ট 4 এর জন্য। পার্ট 4 এ আপনার 10 আউট অফ 10 পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। দেখেন পার্ট 1 এন্ড পার্ট 4 10 10 20 কোয়েশ্চেন্স, 20 কোয়েশ্চেন্স এর মধ্যে আপনি 18 থেকে 19টা কোয়েশ্চেন কারেক্ট করতে পারবেন। সো আপনার ব্যান্ড স্কোরটা কিন্তু অটোমেটিক বুস্ট আপ হয়ে যাচ্ছে। আর পার্ট 2 অ্যান্ড পার্ট 3 তে আপনি যদি 12 থেকে 13টা কোয়েশ্চেন্স কারেক্ট করেন 20টার মধ্যে, আপনার ব্যান্ড স্কোর 7 to 7.5। সো আপনাকে কি করতে হবে, এভাবে ডে টু ডে ডেইলি বেসিস প্র্যাকটিস করতে হবে, যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি। প্যারাফ্রেজিং প্র্যাকটিস এটা হচ্ছে ডে 8 এর জন্য। দেখেন আপনি ডে 8 এর জন্য ধরেন এভাবে চিন্তা করেন, ঠিক আছে? আপনি ডে 1 to 7 এ যে প্রবলেমস গুলো আপনি ফেস করেছেন, ডেফিনেটলি আপনার উচিত হচ্ছে ওই প্রবলেমস গুলো একটু রাইট ডাউন করে রাখা। মোস্টলি আপনাদের যে প্রবলেমস গুলো হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করাটা। আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না, বা স্পিকারের কথার সাথে আপনি কোয়েশ্চেনটা ম্যাচ করতে পারবেন না। সো এখানে কি করবে তারা, প্যারাফ্রেজিং টেকনিকটা ইউজ করবে যেন আপনাকে ট্র্যাপে ফেলা যায় এবং আপনি যেন ভালো একটা ব্যান্ড স্কোর অ্যাচিভ না করতে পারেন অ্যান্ড 4-5 বার আপনি পরীক্ষা দেন। ইটস আ কাইন্ড অফ বিজনেস। সো আপনাকে কি করতে হবে, প্যারাফ্রেজিং প্র্যাকটিস, লিসনিং এর একটা প্যারাফ্রেজিং প্র্যাকটিসের আমি শিট রেডি করতেছি, হ্যাঁ। সো ওই শিটটা আমি আজকে আপনাদের জন্য আপলোড করে দিব। আপনারা শুধু লিসনিং এ কি কি ধরনের প্যারাফ্রেজিং করে তারা অ্যান্ড কি কি ধরনের প্যারাফ্রেজিংটা আপনাকে ফলো করতে হবে, ফলো করলে আপনার ব্যান্ড স্কোরটা বুস্ট আপ করবে, সেইটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে প্যারাফ্রেজিংটা আপনার জন্য ইজি হয়ে যাবে। সো এখানে ডেফিনেটলি আমাকে বলতে হচ্ছে ভোকাবুলারির ব্যাপারটা। সো ভোকাবুলারিটা আপনাকে ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড করতে হবে অ্যান্ড ভোকাবুলারি লিস্টটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার জন্য প্যারাফ্রেজিং টেকনিকটা অনেকটা সহজ হয়ে যাবে বা ফুললি সহজ হয়ে যাবে। তখন আপনার জন্য ব্যান্ড স্কোর 7 অর মোর দ্যান দ্যাট পাওয়াটা ইজি হয়ে যাবে। ডে 9 অ্যান্ড ডে 10 এখানে হচ্ছে আপনার ডিসিশন নেওয়ার সময় চলে আসছে, ঠিক আছে? এখন ডিসিশনের ব্যাপারটা কেন বলতেছে, ডিসিশনের ব্যাপারটা খুবই ইজি, হ্যাঁ। আপনি এখন কেমব্রিজ 10 থেকে 19 এর মধ্যে যে কোনো একটা বই পিক করবেন, আপনি কি করবেন, ফুল টেস্ট দেয়া স্টার্ট করবেন উইদিন দ্য টাইম। এখন টাইম কি 30 মিনিটস, 30 মিনিটস আপনি টেস্ট দিবেন, দেওয়ার পরে ধরেন আপনার এখানে 26টা কোয়েশ্চেন কারেক্ট করেছেন, ঠিক আছে? এখন এই 26টা কোয়েশ্চেন কারেক্ট করার পরে কি কি প্রবলেম হয়েছে সেটা আপনাকে বের করতে হবে। কোন কোন কোয়েশ্চেন টাইপে আপনার প্রবলেম হয়েছে সেটা আপনাকে বের করতে হবে। যদি আপনি এটা বের করতে সক্ষম হন, নিজের সমস্যা নিজে বের করতে, তাহলে আপনি নিজের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিজে আপনি সমাধান করতে পারবেন। আমার কথাটা হচ্ছে খুবই সিম্পল। যদি আপনি এইভাবে কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? তাহলে ফুল টেস্টে যে আপনি আপনার নিজেকে জাজ করতে পারবেন যে আপনার লিসনিং এ এখন কত ব্যান্ড স্কোর হচ্ছে অ্যান্ড আপনি এটা সলিউশন করেছেন। দ্যাট মিনস ইউ আর কেপেবল। এখন আপনি চলে যাবেন মক টেস্টের জন্য। দেখেন মক টেস্টের জন্য কিছু ওয়েবসাইটস আছে, ঠিক আছে? সো ওই ওয়েবসাইটস গুলো আপনারা ফলো করতে পারেন। আমি ২ টা ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? একটা হচ্ছে IELTS মাস্টার নামে একটা ওয়েবসাইট আছে। আপনারা এইখানে কি করবেন? এইখান থেকে লিসনিং এর টেস্ট গুলো দিবেন। আরেকটা আছে IELTS লিসনিং অনলাইন টেস্ট। সো এই ২ টা ওয়েবসাইট আপনারা ফলো করবেন আপনার লিসনিং এর টেস্ট দেওয়ার জন্য। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি, কি করতে হবে অ্যান্ড কি, কি ভুল আপনি ফ্রিকোয়েন্টলি করে যাচ্ছেন। সো ওই ভুলগুলো আপনি আন্ডারস্ট্যান্ড করবেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করার পর ডেফিনিটলি আপনি সলিউশন করতে পারবেন। সো তখন আপনার কোনো কোচিং দরকার নাই, কোনো টিচারের দরকার নাই। ইটস ভেরি সিম্পল প্রসেস অ্যান্ড ভেরি ইজি ওয়েতে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড লাস্ট হচ্ছে রিভিউ অ্যান্ড কারেকশন। দেখেন রিভিউ অ্যান্ড কারেকশন মিনস ভেরি ইজি জিনিস, ঠিক আছে?
জাস্ট আপনার যে মিস্টেকস গুলো হয়েছে ওই মিস্টেকস গুলো আপনি আপনার ফ্রি টাইমে, হ্যাঁ, জাস্ট আন্ডারস্ট্যান্ড করবেন বা আপনি যে নোটস নিয়েছেন নোটসে কোনো ভুল আছে কিনা নোটস গুলো আপনি চেক করবেন। অ্যান্ড আপনি ওই ভুলগুলো বারে বারে আর করবেন না। ধরেন একটা স্পেলিং এ আপনার প্রবলেম হয়েছে, ঠিক আছে? স্পেলিংটা কি ছিল? ধরেন আমরা এভাবে চিন্তা করি যে স্পেলিংটা ছিল হচ্ছে কফি। এখন কফি এই স্পেলিংটা লিখার সময় আপনি ভুল করেছেন। আপনি ধরেন একটা কম দিয়েছেন। সো আপনার উচিত হচ্ছে রিভিউ যখন করবেন আপনি, এই রিভিউ ডেতে এসে আপনি কারেকশন গুলো করে নিবেন। ধরেন এমসিকিউতে আপনার ৪ টা হচ্ছে, ২ টা হচ্ছে না। ওই ২ টা কেন হচ্ছে না? ওই ২ টা না হওয়ার রিজনটা কি? সেটা আপনি বের করবেন। তখন আপনার জন্য 10 ডেইজ যে আপনি লিসনিং এর জন্য একটা প্রিপারেশন নিয়েছেন, এই 10 ডেইজটা আপনি ফ্রুটফুল ওয়েতে কাজে লাগাইতে পারবেন এবং আপনার যে টার্গেটেড ব্যান্ড স্কোর অর গোল যেটা আছে, এটা আপনি ফুললি এবং 100% কমপ্লিট করতে পারবেন। সো দ্যাটস দ্য ওয়ে। আপনাকে এই 10 ডেইজ শুধু লিসনিং এর জন্য দিতে হবে, ব্যাপারটা এরকম না। পাশাপাশি আপনি অন্য আরেকটা মডিউল রাখবেন। বাট যদি আপনি এভাবে 10 ডেইজ লিসনিং এ দিতে পারেন, তাহলে লিসনিং এ 7 পাওয়াটা আপনার জন্য 100% কনফার্ম হয়ে গেছে। যার কারণে আমি রুটিনটা স্প্লিটস করে দিয়েছি। আমি চাইলেই পারতাম যে ৪ টা মডিউল একসাথে রুটিন করে দিই। ১ ঘন্টা, ১ ঘন্টা, ১ ঘন্টা, ১ ঘন্টা। আপনি ৪ টা মডিউলে ৪ ঘন্টা টাইম দেন। না আপনার মাথা পাগল হয়ে যাবে, ঠিক আছে? আপনি প্যারা খাবেন প্রচুর, ডিপ্রেসড হয়ে যাবেন। কি দরকার? তার থেকে আপনি ইজি ওয়েতে আগান। ফার্স্ট 10 ডেইজ আপনি লিসনিং এ দেন। সেকেন্ড 10 ডেইজ আপনি রিডিং এ দেন। থার্ড 10 ডেইজ আপনি রাইটিং এ দেন। ফোর্থ 10 ডেইজ আপনি স্পিকিং এ দেন। সো 40 ডেইজ ডান। আর 5 ডেইজ আপনি কিছু গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে পারেন। আমি ডেফিনেটলি ওইটা আপনাদেরকে দিয়ে দিব। সো টোটাল 45 ডেইজে আপনার ব্যান্ড স্কোর 7 অর মোর দ্যান দ্যাট পাওয়াটা কনফার্মেশন আপনি পেয়ে যাবেন।